বর্ষাকাল চলে গেলেও এখনো বৃষ্টির পরিমাণ কমেনি। সারাদিন ধরে মুষলধারে বৃষ্টি হলো, এখন চিরচিরে বৃষ্টি পড়ছে। ফ্লাইওভারে বধূ সাজে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার উদ্দেশ্য হলো এখান থেকে ঝাঁপ দিয়ে নিজে প্রাণ দিয়ে দিবে। মেয়েটি আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে, কিন্তু লাফ দেওয়ার সাহস পাচ্ছে না। এর মধ্যে একটা ছেলে এসে বলে, এখান থেকে লাফ দিলে আপনি নাও মরতে পারেন, তার থেকে বরং ওই যে রেল লাইন দেখা যাচ্ছে ওইখানে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন। এরপরে ট্রেন এসে আপনাকে খুব সহজে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেবে। সেখানে আপনার বাঁচার সম্ভাবনা প্রায় 0%। এই কথা বলে ছেলেটা চলে যায়। আর ছেলেটার কথা শুনে তো মেয়েটা পুরো আশ্চর্য হয়ে আসমানে চলে গিয়ে আবার জমিনে ফিরে আসে। এরপরে ছেলেটার কাছে গিয়ে বলে, আপনি অদ্ভুত মানুষ তো, একটা মেয়ে সুইসাইড করতে যাচ্ছে, আপনি কোথায় তাকে বাধা দেবেন, অনুপ্রেরণা দিবেন যাতে সুইসাইড না করে? আর আপনি কি না এইসব না করে কিভাবে সহজে মারা যায় সেই টেকনিক খুঁজে দিচ্ছেন? আপনি খুব ভালোভাবে ভেবে চিন্তে তারপরে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি সুইসাইড করবেন, তাহলে আমি অযথা আপনাকে বাধা দিতে যাব কেন? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে সুইসাইড করতে গেছি, কিন্তু সেটা তো মনের কষ্টে। কিন্তু আপনি তো আমাকে উৎসাহ দিতে পারেন, অনুপ্রেরণা দিতে পারেন যাতে আমি সুইসাইড না করি, বেঁচে যাই। সেটা না করে আপনি আমাকে মরতে বলতেছেন। বলতেছি, কারণ দুনিয়াতে বেঁচে থাকার জন্য আপনাকে একাই লড়তে হবে, একা লড়ার শক্তি অর্জন করতে হবে। আর যদি সেই শক্তি অর্জন করতে না পারেন তাহলে মরে যাওয়াই ভালো। আর একটা কথা মনে রাখবেন, আমরা পৃথিবীতে এসেছি একা, যাবো একা। তাহলে জীবনে চলার পথে আমরা অন্যের অনুপ্রেরণা নিয়ে কেন বাঁচবো? জীবনে বেঁচে থাকার পথে হাজারো বিপদ আসবে, তখন কেউ আপনার পাশে থাকবে না, তখন আপনি আপনার পাশে থাকবেন। ওই মুহূর্তে নিজেকে নিজে অনুপ্রেরণা দিয়ে বেঁচে থাকবেন। অন্যের অনুপ্রেরণা নিয়ে প্রতিবন্ধীরা বেঁচে থাকে, কোনো সুস্থ সবল মানুষ বেঁচে থাকে না। ওয়াও, দারুণ তো! আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন, আপনাকে তো আমার সেরকম লাগছে। তো প্রেম করবেন? আরে না, এত অল্প সময়ে এতটাও ভালো লাগেনি যে প্রেম করতে যাব। আচ্ছা, আপনার নাম কি? জেনে কি করবেন? এমনি ক্যাজুয়ালি। কিমতেয়াং। কিমতেয়াং অনেক বড় নাম, ছোট নাম নেই, মানে ডাক নাম ভি। এরপরে মেয়েটা বিয়ের দিকে হাত বাড়িয়ে বলে, বৃষ্টি। দেখতে পাচ্ছি। আরে না, ওই বৃষ্টি না, আমার নাম বৃষ্টি। বুঝতে পেরেছি। তো একটু সাইডে সরুন, আমাকে যেতে হবে। শুনুন না, আরেকটা কথা। বলুন। আপনি কি সিঙ্গেল? কেন, বিয়ে করবেন? না, বিয়ে করব কেন, এমনি জিজ্ঞাসা করতেছি সিঙ্গেল কিনা। সিঙ্গেল। আপনি কি আমার বয়ফ্রেন্ড হবেন? মাত্র না বললেন বয়ফ্রেন্ড হওয়ার মতো এরকমও পছন্দ হয়নি আপনার? হ্যাঁ বলেছি, আর আমি তো সত্যি সত্যি আপনাকে বয়ফ্রেন্ড হতে বলছি না। বয়ফ্রেন্ড হওয়ার একটু অভিনয় করবেন জাস্ট। এর মানে কি? মানেটা হলো, আচ্ছা আমি আপনাকে ক্লিয়ার করে বুঝিয়ে বলতেছি। আমার আব্বু আম্মু আমার সাথে একটা ছেঁচড়া মার্কা ছেলের বিয়ে ঠিক করছে। আব্বু আম্মু বলেছিল যদি আমার কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে বিয়ে হবে না, কিন্তু আফসোসের ব্যাপার যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর আমার পক্ষেও সম্ভব নয় ছেলেকে বিয়ে করা। এই জন্য আমি পালিয়ে এসেছি। বুঝলাম, পালিয়ে এসেছেন, তো সুইসাইড করতে যাচ্ছিলেন কেন? ওই যে বললাম না, বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড নেই এই জন্য সুইসাইড করতে যাচ্ছেন? হ্যাঁ, বয়ফ্রেন্ড নেই এই জন্যই তো এই ছেলেকে বিয়ে করতে হবে, আর আমি মরে যাব তারপর ওই ছেলেকে বিয়ে করব না? আপনারা মেয়েরা পারে না বটে, অযথা কারণে নিজের মূল্যবান জীবনটা দিয়ে দিতে পারেন। যাই হোক, এসব কথা বলে আমার কোনো লাভ নেই, আমি আপনার প্রস্তাবে রাজি না। এবার এখান থেকে সরুন, আমাকে যেতে দিন প্লিজ। এরকমটা করবেন না, দেখুন আমি তো আপনাকে সত্যি সত্যি বয়ফ্রেন্ড হতে বলছি না, তাই না? আর আপনি কি চান না একটা মানুষের জীবন বেঁচে যাক? না, আমি চাই না এরকম একটা গবেট মার্কা মেয়েকে বাঁচাতে, যে বয়ফ্রেন্ড নেই বলে সুইসাইড করতে যায়। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, এই কারণে তো আমি সুইসাইড করতে যাইনি। মানে বয়ফ্রেন্ডের জন্য আমি বিয়ে আটকাতে পারবো না, ওই ছেলেকে আমাকে বিয়ে করতে হবে, এই জন্য আমি সুইসাইড করতে গেছি। যে কারণেই যান, আপনার প্রত্যেকটা কারণে একটা ফালতু মার্কা কারণ, যার কোনো ভ্যালুই নেই। আর আমি একজন সুস্থ সবল মানুষ হয়ে আপনার এই পাগলামি ছাগলামিতে তালে তাল মিলাতে পারি না। দেখুন, আপনি আমাকে যা ইচ্ছে তাই বলুন, কিন্তু তারপর প্লিজ একটু হেল্প করুন, নয়তো ওই ছেলেকে আমার বিয়ে করতে হবে, আর নয়তো আমাকে মরে যেতে হবে। আর আমি এভাবে মারা যেতে চাই না, সুইসাইড করে মারা গেলে একটুও দেখতে সুন্দর লাগে না, অনেকটা বাজে লাগে দেখতে। আপনি পাবনা হসপিটাল থেকে পালিয়ে আসলেন কিভাবে? আমি পাবনা হসপিটাল থেকে পালিয়ে আসিনি তো, আমি তো আমাদের বাসা থেকে পালিয়ে আসছি। এর মধ্যে বৃষ্টিদের পরিবারের লোকজন এখানে চলে আসে। এটা দেখে বৃষ্টি বিকে আকুতি মিনতি করে বলতে থাকে, প্লিজ আপনি দয়া করে আমার বয়ফ্রেন্ড হয়ে যান, একটু রহম করুন আমার উপরে, নয়তো আমার আব্বু আম্মু জোর করে ওই ছেঁচড়া মার্কা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে, প্লিজ আমাকে বাঁচান। বৃষ্টির পরিবারের লোকজন ওদের কাছে এসে বলে, এটা কোন ধরনের পাগলামি বৃষ্টি? তুমি বাসা থেকে পালিয়েছো কেন? আমি বিয়ে করব না এই জন্য। কিন্তু কেন? আমি অন্য একজনকে ভালোবাসি এই জন্য। আর আমার সেই ভালোবাসার মানুষটা এই যে ইনি, মানে সরি, ভি, হি ইজ মাই বয়ফ্রেন্ড। কি? হ্যাঁ, সে আমার বয়ফ্রেন্ড। বলুন কিছু, মানে বলো কিছু। আমি ওর বয়ফ্রেন্ড না। বৃষ্টি বিয়ের কানের কাছে আস্তে করে বলে, এইসব কি বলতেছেন? প্লিজ এসব বলবেন না, দয়া করে একটু হেল্প করুন। কি হচ্ছে এসব? তুমি বলতেছো ও তোমার বয়ফ্রেন্ড, আর ও বলতেছে ও তোমার বয়ফ্রেন্ড নয়। হ্যাঁ, আমি ওর বয়ফ্রেন্ড নই, আমি ওর হাজবেন্ড, আর আমার 2 মাসের বাচ্চা ওর পেটে।
বৃষ্টি ওইসব কি বলছে? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতেছি, তুমি কোনো কথা বলতেছো না কেন? হ্যাঁ 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 পাপা, ও যে সব বলছে সব সত্য। এটা কি করলে বৃষ্টির আম্মু তুমি? যা করেছি ঠিক করেছি। এসব জঘন্য কাজ করার আগে ওর একবার মনে করা উচিত ছিল ও কোন পরিবারের মেয়ে। এক্সকিউজ মি আন্টি, প্রথমত এটা কোনো জঘন্য কাজ নয়, ও আমার বিয়ে করা লিগ্যাল ওয়াইফ। আর দ্বিতীয়ত বিয়ের আগে আপনি আপনার মেয়েকে মারছেন, শাসন করছেন, বকছেন, সেটা আপনি করতেই পারেন, কারণ আপনি মা, আপনার এটা অধিকার আছে। কিন্তু এখন সে আমার ওয়াইফ, আর আমার ওয়াইফের গায়ে হাত তোলার অধিকার আমি আপনাকে দিই নাই। তাই আশা করব এই ঘটনা আমার সামনে দ্বিতীয়বার আর ঘটবে না। তোমার সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? আমার মেয়েকে আমি মারবো কিনা সেটা আমার ব্যক্তিগত বিষয়। রোজ মাথা ঠান্ডা করো, ও যেটা বলেছে ঠিক বলেছে। সত্যি সত্যি এখন আমাদের কোনো রাইট নেই ওকে মারার, কারণ এখন ওর সব দায়িত্ব ওর স্বামীর। যাই হোক, তোমরা যে বিয়ে করেছো সে কথা আমাদের জানাওনি কেন? পাপ্পা, আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, এই জন্য আমি জানাতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, চলো বাসায় চলো, এখানে অযথা দাঁড়িয়ে থেকে লাভ নেই। আঙ্কেল, আপনারা আপনাদের বাসায় চলে যান, আমার বউ আমার বাসায় যাবে। আমি চাই না আমার বউ আমার শ্বশুর বাড়ি থাক। চলো বৃষ্টি। কথা বলে বৃষ্টির হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। এটা কি করছেন? আমি আপনার সাথে যাব না। আমি আপনাকে শুধু বলেছিলাম আমার বয়ফ্রেন্ডের অভিনয় করতে, আর আপনি আমার হাজবেন্ডের অভিনয় করা শুরু করে দিয়েছেন। শুধু হাজবেন্ডের অভিনয় না, আমার ভবিষ্যৎ বাচ্চার বাবার অভিনয় করা শুরু করে দিয়েছেন। আমার হাত ছাড়ুন বলছি, আমি আপনার সাথে যাব না। চুপচাপ আমার সাথে আসো, দেখো কি হয়। এই মা, আপনি দেখি আমাকে তুমি করে বলতেছেন? তো বউকে কেউ আপনি করে বলে? আমি আপনার কোন জন্মের বউ? তুমি আমার এই জন্মেরও বউ, পরকালেরও বউ। চলো এবার। এটা কি হচ্ছে? বৃষ্টি রে, তুই তো গেছিস পয়সা। জেন, তুমি এই ছেলেটাকে আটকাও, আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছে। আমি ওই ছেলেটাকে কিভাবে আটকাবো বলো? ওই ছেলেটা তোমার মেয়ের হাজবেন্ড, তার উপরে তোমার মেয়ের ভবিষ্যৎ বাচ্চার বাবা। আমি কিভাবে আটকাবো? প্লিজ জেন, তুমি যে করেই হোক আমার মেয়েটাকে আটকাও, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। রোজ আর জেন ভি আর বৃষ্টির কাছে গিয়ে বলে, যেও না বাবা, আমার কথাটা শোনো। জি বলুন, তোমার পরিবারে কে কে আছে? জন্মের সময় মা মারা গেছেন, এরপরে বাবা দ্বিতীয় বিয়ে করে সেই বউ নিয়ে অনেক সুখে আছে। আপাতত আমি আর আমার বউ ছাড়া আমার পরিবারে কেউ নেই। দেখো, তোমার পরিবারে তুমি আর তোমার বউ ছাড়া কেউ নেই, আমার পরিবারে আমি আর আমার বউ ছাড়া কেউ নেই। এখন আমরা যদি একসাথে থাকি তাহলে মন্দ হয় না বলো? আপনি কি আমাকে ঘর জামাই থাকার জন্য প্রস্তাব দিচ্ছেন? ছি ছি বাবা জীবন, তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে এই প্রস্তাব দিতে যাব কেন? আসলে আমাদের তো বয়স হয়েছে, এখন আমাদেরকে দেখে রাখার মতো তোমরা ছাড়া আর কেউ নেই। আর তোমরা কোনো গার্ডিয়ান ছাড়া একা একা থাকবে, জীবনটা কেমন অগোছালো হয়ে যাবে না? এই জন্য আমাদের সবার ভালোর জন্যই আমি বললাম যে আমরা সবাই একসাথে থাকি। প্লিজ বাবা, তুমি অমত করো না। তোমার নিজের বাবা মা হলে তুমি এভাবে তাদের একা ফেলে রেখে চলে যেতে পারতে বলো? না, পারতাম না, সেটা অবশ্য ঠিক, কিন্তু সমাজের মানুষ কি বলবে? সমাজে কারো সাহস নেই যে এই জিনের মেয়ের জামাইকে কিছু বলবে। তুমি শুধু আমাদের সাথে চলো বাবা, তোমার কোনো কিছুর অসুবিধা হবে না, তুমি তোমার যোগ্য মর্যাদা পাবে। প্লিজ বাবা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে চলুন। ইয়েস, মিশন সাকসেসফুল। শ্বশুর আব্বা, এই দিনটার জন্য পুরো 2 সপ্তাহ যাবত আপনার মেয়ের পেছনে দিনরাত 24 ঘন্টা ঘুরছি। সবাই বলে বড়লোক হওয়ার জন্য নাকি অনেক পরিশ্রম করতে হয়, যত সব ফালতু কথা। লাইফে বড়লোক হওয়ার জন্য আমার মতো খাঁটি ধান্দাবাজ হতে হয়, তাহলে শুধু বড়লোকই নয়, সাথে এত সুন্দর রমণীও পাওয়া যায়। ইস, যারে দেখলেই বুকের ধড়কন বেড়ে যায়। হায়। বাসায় আসার পরে জেন ভি আর বৃষ্টির বিয়ে দিয়ে দেয়, কারণ ওর শখ ছিল একমাত্র মেয়েকে ও নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিবে। যদিও বৃষ্টি অনেকবার নিষেধ করেছিল, ও বিয়ে করতে চায়নি, কিন্তু বাধ্য হয়ে ওকে বিয়েটা করতে হয়। ভি তেমন একটা অমত করে না। ভি বাসর ঘরে ঢুকে দেখে বৃষ্টি রুমের মধ্যে পায়চারি করতেছে। বাসর ঘরে নতুন বউ ঘুমটা দিয়ে বসে থাকে। আর তুমি এখানে পায়চারি করতেছো কেন জানেমান? জানেমান মানে? কে জানেমান? তুমি ছাড়া আবার কে? আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, আপনার সাথে আমার মাত্র 2 ঘন্টা আগে দেখা হয়েছে, আর এই 2 ঘন্টার মধ্যে আমি আপনার জানেমান হয়ে গেলাম। ভাগ্যের লেখা কি বদলানো যায়? ভাগ্যে ছিল 2 ঘন্টার মধ্যে তুমি আমার জানেমান হবে, এই জন্য জানেমান হয়েছে। ভাগ্যে ছিল নাকি আপনি ইচ্ছে করে এরকম করেছেন? আপনাকে আমি বলেছি আমার বয়ফ্রেন্ডের অভিনয় করতে, কিন্তু আপনি আমার জামাইয়ের অভিনয় কেন করতে গেছেন? এটা আপনার পূর্ব প্ল্যানিং ছিল, তাই না? জানে মানে সব কি বলতেছো তুমি? আমি এসব কেন পূর্ব পরিকল্পনা করে রাখবো? আমি ভেবেছি বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দিলে তোমার বাবা আমাদের বিয়ে দিয়ে দিবে।
এজন্য হাজবেন্ড হিসেবে পরিচয় দিয়েছি যাতে আমাদের বিয়েটা না দেয়। আমি তোমার ভালোর জন্য এসব করেছি, আর তুমি কিনা আমাকে দোষারোপ করতেছো। এজন্য এই নিঃস্বার্থ দুনিয়া না মানে সরি স্বার্থপর দুনিয়াতে কারো সাহায্য করতে নেই। আমি তোমার সাহায্য করতে গেছি আর তুমি কিনা আমাকে এত বড় একটা অপবাদ দিলে। ও আপনি এসব ভেবে পাপ্পার কাছে বলেছেন আপনি আমার হাজবেন্ড, আর আমি কি সব ভেবেছি। আই এম সরি। তুমি কেন সরি বলতেছো? আমার মতো ছেলেকে তুমি কেন সরি বলতে যাবে? আমি তো পূর্ব পরিকল্পনা করে তোমাকে বিয়ে করেছি। গরিবের ঘরের ছেলে তো, বড়লোকের মেয়ে দেখে লোভ সামলাতে পারিনি, এজন্য বিয়ে করেছি। আমি সরি বললাম তো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ এই ধরনের কথা বলবেন না। তো কি করব জানেমান বলো? তুমি কি আমাকে স্বামীর স্থানে বসাতে পারবে? পারবে না কখনোই। কিন্তু আমাকে দেখো, কবুল বলার সাথে সাথে আমি তোমাকে স্ত্রীর জায়গায় বসিয়ে দিয়েছি। তোমার সব দায়িত্ব নিজের কাঁধে বহন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর কালিমা পড়ে বিয়ে করার পরে মনে একটা প্রশান্তি কাজ করতেছে তোমার প্রতি। এতটা প্রশান্তি কাজ করতেছে আমি তোমাকে বুঝাতে পারবো না জানেমান। মাত্র 2 ঘন্টা আগে যে মেয়েটার সাথে পরিচয় হয়েছে সেই মেয়েটাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি শুধু কালিমা পড়ে বিয়ে করার জন্য, অন্য কিছুর জন্য নয় জানেমান। তোমার এই টাকা পয়সা ধন দৌলত, তোমার এই রূপ সৌন্দর্য কিচ্ছুর জন্য নয়। পৃথিবীতে যত সম্পর্ক আছে সবকিছু আল্লাহ দুনিয়াতে আসার পরে সৃষ্টি করেছেন। শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ দুনিয়াতে আসার আগে সৃষ্টি করেছেন। দুনিয়াতে এমন কোনো সম্পর্ক নেই যে স্বামী স্ত্রীর থেকে বড়। এই জন্যই তো স্বামী স্ত্রীর মধ্যে এত টান, এত ভালোবাসা। সত্যি সত্যি, কিন্তু আমার তো কোনো টান আসতেছে না আপনার প্রতি। টান আসতেছে না মানে আমাকে ভালো লাগে না তোমার? আমি দেখতে সুন্দর না? না ভালো লাগবে না কেন? ভালো লাগে, আপনি দেখতে অসম্ভব সুন্দর। সত্যি কথা বলতে আপনাকে প্রথম দেখাতেই আমার অনেক ভালো লেগেছে। এই জন্যই তো আপনাকে বিয়ে করার জন্য আমি অতটাও অসন্তুষ্ট নই। কিন্তু আপনি যতটা টানের কথা বলতেছেন অতটা টান আসতেছে না তো। হায় হায় জানেমান, তুমি এটা কি বলো? এটা তো জাহিলিয়াত মহিলাদের লক্ষণ। জাহিলিয়াত মানে কি? জাহিলিয়াত মানে হলো খারাপ, জালিম, অনেক জঘন্যতম নারীর লক্ষণ। কি কি সব বলতেছেন আপনি? হ্যাঁ জানেমান, শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। কারণ স্বামীর প্রতি যদি এরকম টান না আসে তাহলে তার মতো খারাপ মহিলা দুনিয়াতে আর একটাও নেই। তুমি জানো আল্লাহ কি বলেছেন? আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো তাহলে আল্লাহ পাক স্বামীকে সেজদা দেওয়ার অনুমতি দিতেন। এবার তুমি একটু কল্পনা করে দেখো তো জানেমান, একজন স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা কতটুকু? অনেক অনেক বেশি। এই তো জানেমান, তুমি এবার বুঝতে পেরেছো তো। এবার কি আমার প্রতি তোমার টান আসতেছে? হ্যাঁ আসতেছে তো, অনেকখানি আসতেছে। আমি তো আর জাহিলিয়াত নারী নই যে স্বামীর প্রতি টান আসবে না। হ্যাঁ তাই তো, আমার জানেমান কি আর জাহিলিয়াত নারী কখনো হতে পারে? কখনোই না। আসো জানেমান, এবার আমার বুকে আসো, তোমাকে একটু জড়িয়ে ধরি। জানেমান, তুমি এত সহজেই ধান্দাবাজের খপ্পরে পড়ে গেলা। তবে যাই হোক না কেন জানো, তুমি কিন্তু সত্যি অনেক ইনোসেন্ট। আর সত্যি বলতে তোমাকে আমার প্রথম দেখাতে অনেক ভালো লেগেছে। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই ভেবে রেখেছিলাম অর্ধাঙ্গিনী বানালে তোমাকেই বানাবো। তোমার এই ধান্দাবাজ যতই ধান্দাবাজি করুক না কেন জানেমান, তোমাকে কখনোই ছেড়ে যাবে না ইনশাল্লাহ। আই লাভ ইউ জানেমান। গুড মর্নিং শ্বশুর আব্বা। গুড মর্নিং। নাস্তা করেছো? হ্যাঁ নাস্তা করেছি। একটা কথা জিজ্ঞাসা করতে আসছিলাম আর কি। বলো। একটা কিডনি দিয়ে কতদিন বেঁচে থাকা যায়? আমি তো শিওর জানি না, কিন্তু তুমি কি করবে সব জেনে? আসলে আমি আমার একটা কিডনি বিক্রি করে দিতে চাচ্ছি, এই জন্য। কি? জি শ্বশুর আব্বা। কিন্তু কেন? কারণ আমার 5 লক্ষ টাকা ইমার্জেন্সি লাগবে। আমার আম্মা হাসপাতালে, হার্ট সার্জারি করতে হবে, এর জন্য 5 লক্ষ টাকা লাগবে। আর আমার কাছে তো 5 লক্ষ টাকা নেই। কিন্তু তুমি না বললে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় মারা গেছে? ও শিট, আমি তো ভুলেই গেছি। এখন কি বলবো? হ্যাঁ বলেছিলাম, কিন্তু সে তো আমার গর্ভধারিণী মা ছিল। আমার দুধ মা তো আর মারা যায়নি। আমার আসল মা মারা যাওয়ার পরে এই মাই আমাকে ছোটবেলা থেকে বড় করছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু তুমি এর জন্য কিডনি বিক্রি করতে যাবে কেন? তোমার শ্বশুরের কি টাকা পয়সা কম আছে? কিন্তু আমার তো নেই, আর আমি আমার শ্বশুরের কাছ থেকে তো নিতে পারবো না। কেন নিতে পারবে না? আমার যা কিছু আছে তা তো তোমার আর বৃষ্টির। হ্যাঁ আমি জানি, কিন্তু তারপর এটা খারাপ দেখা যায়। কোনো খারাপ দেখা যায় না। আর এরকম নয় যে তুমি এই টাকা নিয়ে পার্টি করবে। তোমার আমার চিকিৎসার জন্য এই টাকা নিতেছো, কিন্তু তারপরও আর কোনো তারপরে নয়। তুমি এই টাকাটা নিলে আমি অনেক খুশি হব। আপনি এত করে জোর করছেন, আপনাকে কি করে নিষেধ করি? আচ্ছা ঠিক আছে, তাহলে দেন। এরপরে জিন বিয়ের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেয়। তুই মিচকে ধান্দাবাজ, তুই মিচকে ধান্দাবাজ। ভি মার্কেটে গিয়েছে বৃষ্টির জন্য কিছু কিনতে। বিয়ের সময় তো প্রতিটা নতুন বই তার স্বামীর কাছ থেকে কিছু পায়, কিন্তু ভি তো এখনো বৃষ্টিকে কিছু দেয়নি। তাইও ভেবেছে আজকে বৃষ্টির জন্য কিছু একটা কিনে নিয়ে যাবে। বাঙালি মেয়েরা যেহেতু শাড়ি পছন্দ করে, তাই ভি প্রথমে শাড়ির দোকানে যায়। কিন্তু শাড়ির দাম শুনে ভিয়ের মাথায় বটগাছ ভেঙে পড়ে। কি? একটা শাড়ির দাম 20,000 টাকা?
আমি যদি 20,000 টাকা দিয়ে শুধু একটা শাড়িই কিনি তাহলে অন্য সব জিনিস কিভাবে কিনবো? এত টাকা কোথায় পাবো? শ্বশুর আব্বা যে টাকা দিচ্ছে তার মধ্যে মাত্র 1 লাখ টাকা আছে। এই 1 লক্ষ টাকার মধ্য থেকে বৃষ্টির জন্য কিছু কিনতে হবে। তারপরে যতদিন না পর্যন্ত ধান্দাবাজি করে কোনো কিছু ইনকাম করতে পারছি ততদিন পর্যন্ত তো চলতে হবে। ওই ভি, তুই এত ভাবছিস কেন? তুই একজন পিওর ধান্দাবাজ, একজন খাঁটি ধান্দাবাজ হয়ে তুই কিনা তোর বইয়ের জন্য গিফট কিনবি, সেটাও টাকা দিয়ে। ছি ভি, এরকমটা করলে তো ধান্দাবাজ সমাজের জন্য কলঙ্ক হয়ে যাবে। ধান্দাবাজ সমাজের সভাপতি হয়ে তোকে এটা মানায় না ভি। এই 3 হাত তেনার মতো শাড়ি 20,000 টাকা তুমি বললে আর আমি বিশ্বাস করে নিলাম। আমাকে কি গাঁজাখোর মনে হয়? স্যার, এটা ব্র্যান্ডের দোকান, আর এই দোকানের মধ্যে এই শাড়ির দামই সবচেয়ে কম। তুমি আমাকে ব্র্যান্ড শিখাতে এসেছো? তুমি জানো আমি কে? না স্যার, জানি না। দয়া করে আপনার পরিচয়টা দিলে খুশি হব। আচ্ছা ঠিক আছে, তাহলে পরিচয়টা দিই। আমি ম্যাজিস্ট্রেট। কি কি বললেন? ম্যাজিস্ট্রেট, শোনো নাই? ও আচ্ছা, তাই নাকি? খুবই হাস্যকর। ও আচ্ছা, খুবই হাস্যকর। তাহলে তো তোমাকে প্রমাণ দিতেই হবে যে আমি ম্যাজিস্ট্রেট কিনা। এই কথা বলে ভি ওর পকেট থেকে একটি আইডি কার্ড বের করে, যেটা সম্পূর্ণ নকল কার্ড, কিন্তু দেখে বোঝার কোনো ক্ষমতা নেই যে এটা নকল কার্ড। এই কার্ড দেখে তো দোকানদার অনেকটা ভয় পেয়ে যায়। স্যার, আই এম সরি, আসলে স্যার আমি আপনাকে চিনতে পারিনি। আপনার সাথে তো কোনো প্রশাসনের লোক নেই, এই জন্য। যেসব ম্যাজিস্ট্রেট প্রশাসনের লোক নিয়ে চলাফেরা করে তারা বিড়াল, আর আমি কোনো বিড়াল না, আমি বাঘ। বাঘ একাই চলাচল করতে পারে। জি জি স্যার, বুঝতে পেরেছি। এখন এত কথা না বলে কাজ শুরু করা যাক। এরপরে আর কি, ধান্দাবাজি করে ওর বউয়ের জন্য দামি দামি শাড়ি, কসমেটিক, আরো অনেক গিফট কিনে নিয়ে যায়। ও সরি, ধান্দাবাজি করে নিয়ে যায়, আর তার সাথে কিছু কমিশনও নিয়ে যায়। ভি বাসায় আসার সাথে সাথে বৃষ্টি বিয়ের কাছে গিয়ে বিয়ের পায়ের থেকে জুতা খুলে সেলফে রাখে, আর বিয়ের সামনে ঠান্ডা শরবত নিয়ে আসে। আপনি এখানে বসুন, আমি এসির পাওয়ারটা বাড়িয়ে দিচ্ছি। না, এখানে বসবো না, আমি রুমে যাচ্ছি, তুমি রুমে আসো। জি আচ্ছা ঠিক আছে। এরপরে বৃষ্টি বিয়ের পিছু পিছু রুমে যেতে নিলে ওর হঠাৎ করে মনে পড়ে যে শরবতে বরফ দেওয়া হয়নি, আর যেই গরম পড়েছে এই গরমের মধ্যে যদি শরবত ঠান্ডা না হয় তাহলে তো ভালো লাগবে না। এই জন্য ওর দৌড় দিয়ে ফ্রিজ থেকে বরফ নিয়ে শরবতে দেওয়ার পরে আবার দৌড় দিয়ে রুমে যেতে নেয়। তখন বৃষ্টির আম্মু বৃষ্টিকে বলে, তুই এত ছোটাছুটি করিস না, আমি বুয়াকে বলছি, বুয়া গিয়ে দিয়ে আসবে। এই সময় এত ছোটাছুটি করতে নেই। বুয়া কেন দিয়ে আসবে আম্মু? আমার স্বামী আমি দিয়ে আসবো, আর নিজের স্বামীর সেবা করা অনেক উত্তম কাজ, তুমি জানো? এর জন্য অনেক সওয়াব পাওয়া যায়। হ্যাঁ আমি জানি, কিন্তু এমন অবস্থায় এত ছোটাছুটি করার দরকার নেই। দরকার আছে আম্মু, কারণ স্বামীর থেকে বড় কিচ্ছু হয় না, এমনকি বাবা মাও না। তাই আগে, সবার আগে আমার স্বামী, তারপরে সব। এই কথা বলে বৃষ্টি রুমে চলে যায়। আর বৃষ্টির কথা শুনে জিন বলে, আমার মেয়েটা কত সুন্দর স্বামী ভক্তি একজন নারী, আর তাহার মা, বাবা, তার কথা নাই বলি। কি বললে তুমি? কই কিছু বলি নাই তো, আমি বললাম অফিসে লেট হয়ে যাচ্ছে। বৃষ্টি রুমে এসে ভিকে শরবতের গ্লাস দিলে ভি বৃষ্টির হাত থেকে শরবতের গ্লাস নিয়ে এক চুমুক দেওয়ার পরে বলে, শরবত তো মিষ্টি লাগছে না, তুমি একটু খেয়ে দেখো তো। জি। এরপরে বৃষ্টি শরবতের গ্লাসে চুমুক দেয়। ওর কাছে শরবতটা অনেকটাই মিষ্টি লেগেছে, কিন্তু ভিয়ের কাছে কেন মিষ্টি লাগেনি এটাও বুঝতে পারছে না। জি, শরবত তো মিষ্টি অনেকটা। কই, তাই নাকি? দাও তো তাহলে দেখি। এরপরে ভি বৃষ্টির কাছ থেকে গ্লাসটা নিয়ে আবারও শরবতের গ্লাসে চুমুক দেয়। এরপর একটু বাঁকা হেসে বলে, হ্যাঁ এবার মিষ্টি হয়েছে, অনেকটাই মিষ্টি, পুরো কড়া মিষ্টি। এরপর থেকে আমার জন্য কোনো শরবত বানালে আগে তুমি তোমার ঠোঁটে লাগাবে, কারণ তোমার ঠোঁটের মিষ্টির কাছে চিনির মিষ্টি কিছুই না। বিয়ের কথা শুনে বৃষ্টি অনেকটা লজ্জা পেয়ে যায়। ও মাথা নিচু করে বলে, আমি তাহলে এখন আসি, আপনি রেস্ট নেন। এই কথা বলে বৃষ্টি চলে যেতে নিলে ভি বৃষ্টির হাত ধরে এক টান দিয়ে ওর কোলে বসায়, আর বৃষ্টির এলোমেলো হওয়া চুলগুলো ওর কানের পেছনে গুজে দিয়ে ওর নাকের সাথে ভিয়ের নাক ঘষতে ঘষতে বলে, স্বামী ঘরে আসলে স্বামীকে ছেড়ে যেতে নেই জানেমান, সব সময় স্বামীর কাছে থাকতে হয়, নয়তো ভালোবাসা বাড়ে না। এই জন্য সবসময় তুমি আমার কাছাকাছি থাকবে, থাকবে তো জানেমান? জি থাকবো। ভালোবাসবে আমাকে? জি ভালোবাসবো। আদর করবে আমাকে জানেমান? জি। না মানে, না মানে কি জানেমান? আদর করবে না? জি। তাহলে একটা কিস করো তো আমার নাক বরাবর, আবার ঘুষি দিও না। না, কি বলেন এসব, আমি কেন ঘুষি দিতে যাব? তাহলে দাও কিস। থ্যাংক ইউ জানেমান। আর হ্যাঁ, তোমার জন্য গিফট এনেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। এরপরে বৃষ্টি বিয়ের আনা গিফটগুলো দেখতে থাকে। বৃষ্টির কাছে প্রতিটা গিফট অনেক পছন্দ হয়, ও গিফটগুলো দেখে অনেক বেশি খুশি হয়। সবগুলো অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনি এত টাকা খরচ করে কিনতে গেলেন কেন? আমার বইয়ের এই হাসি মাখা মুখটা দেখার জন্য কিনতে গেছি। আর টাকার বিষয়টা তুমি ভেবো না, ওইসব টাকা পয়সা তোমার জামাই হাতের ময়লা। কি? কিন্তু আপনি তো বললেন আপনি অনেক গরিব। হ্যাঁ জানেমান, আমি গরিব, কিন্তু গরিব হলেও আমার মনটা অনেক বড়।
বইয়ের সকালাত পূরণ করার জন্য নিজের রক্ত বিক্রি করতেও দ্বিধাবোধ করব না। নিজের রক্ত বিক্রি করে হলেও টাকা নিয়ে আসবো, তারপরে ময়লার মতো উড়াবো, সরি কাগজের মতো উড়াবো। তবে তোমার কথাটা আমার কলিজার মধ্যে গিয়ে লাগছে জানেমান। আমি গরিব বলে তুমি আমাকে খোটাটা দিয়েই দিলা। ছি ছি, এসব কি বলতেছেন? আমি আপনাকে খোটা দিই নাই, আমি এমনি কথার উপরে বলছি। হ্যাঁ জানেমান, বুঝতে পেরেছি। এই জন্যই গরিব হয়ে কখনো বড় লোকের মেয়েকে বিয়ে করতে নেই, তাহলে পদে পদে অপমানিত হতে হয়। ছি ছি, এসব কি বলছেন আপনি? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এসব কথা বলবো না। আপনি আমার স্বামী, আপনাকে আমি কি করে অপমান করতে পারি বলুন? থাক জানেমান, তোমার সরি বলতে হবে না। গরিবের ছেলেরা তেমন কষ্ট পায় না। প্লিজ আমাকে দয়া করে মাফ করে দিন, আমি আর কখনো এসব বলবো না। এই কথা বলে বৃষ্টি বিয়ের পা ধরে, আর বৃষ্টির হঠাৎ এরকম কাণ্ড দেখে তো বিয়ে অনেকটাই অবাক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ জানেমান, এসব কি করতেছো? আমি তো দুষ্টামি করতেছিলাম তোমার সাথে, এসব করে না পাগল। আপনি কষ্ট পেয়েছেন তাই না? আমি একদমই কষ্ট পাই নাই, আমি সত্যি সত্যি তোমার সাথে মজা করতেছিলাম। তুমি কখনোই আমার পা ধরবে না। তোমার স্থান এখানে না, তোমার স্থান আমার বুকে। জেনি, কফিটা তো ছোট সাহেবের জন্য নিয়ে যেত। এই বাড়িতে তো সাহেব একটাই, তা আবার ছোট সাহেব এলো কোথা থেকে? আগে ছিল একটা, এখন একটা না, এখন দুইটা। কি কইতাছেন ম্যাডাম? কিছু বুঝতেছি না তো। এই ছোট সাহেবটা কেডা? বৃষ্টির হাজবেন্ড। মাত্র এক সপ্তাহ ছুটিতে ছিলাম, এর মধ্যে বৃষ্টি ম্যাডাম বিয়ে করে লইলো। আর আপনারা আমারে জানাইলেনও না? আমরা নিজেরা জানলে তো তোকে জানাবো, আমরা নিজেরাই তো জানি না। কি কন? তোর বৃষ্টি ম্যাম একা একাই বিয়ে করছে। ইস, জীবনও বিশ্বাস করি না, বৃষ্টি ম্যামের মতো এত সহজ সরল মাইয়া জীবনে একা একা বিয়ে করতে পারে না। তোর বৃষ্টি ম্যাম সহজ সরল হলে কি হয়েছে? তোর বৃষ্টি ম্যামের হাজবেন্ড তো আর সহজ সরল না। এখন এত কথা না বলে চুপচাপ কফিটা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, এই নেন ছোট সাহেব আপনার কফি। আচ্ছা এখানে রাখো। তুই? জেনি তুই এখানে? ওরে ধান্দাবাজ, এই জন্যই তো বলি বৃষ্টি ম্যাডামের মতো এত সহজ সরল মাইয়া বাপ মারে না জানে বিয়া করে কেমনে? তুই ম্যাডাম রে ধান্দাবাজি করে বিয়ে করছিস না? কি সব বলতেছস? আমি কোনো ধান্দাবাজি করি নাই। আমি আর বৃষ্টি ভালোবেসে বিয়ে করছি। তুই ভালো কেমনে বাসস? 1 মাস আগেও তো তুই আমার পিছে পিছে ঘুরছস, আমি তোর পিছে পিছে ঘুরছি। আমার খেয়ে দিয়ে কোনো কাজ নাই। ওই তুই ভুলে গেছিস পটলের সাথে যে বাজি ধরছিলি? আমার সাথে যদি 1 মাস টানা প্রেম করতে পারোস তাহলে 20,000 টাকা পাবি। 1 সপ্তাহ প্রেম করার পরই তো আমি তোরে ছাইড়া দিছি, এই জন্যই তো 20,000 টাকা পালি না। হ্যাঁ ওইটা তো বাজি ধরে, কিন্তু মনের থেকে তো আমি আমার বৃষ্টিকেই ভালোবাসি। আর তুই নাকি বিউটি পার্লারে কাম করস? এই তোর বিউটি পার্লার? না মানে আর না মানে করিস না, ধরা খেয়ে গেছস। আমার কি বললি? আমি ধান্দাবাজ, আমার সাথে প্রেম করা যাবে না। তুই একজন বিউটিশিয়ান, তোর লেভেল আলাদা আর আমার লেভেল আলাদা। সত্যি তোর লেভেল আলাদা আর আমার লেভেল আলাদা। আমার শ্বশুর বাড়ি কাজের বুয়া। ম্যাডাম রে ধান্দাবাজি কইরা বিয়া কইরা কত ভাব নিতাছস? দাঁড়া, তোর ধান্দাবাজি আমি ছুটাইতাছি। আমি এক্ষুনি ম্যাডামের কাছে গিয়া বলবো তুই একটা ফকিন্নি প্রোম্যাক্স। বস্তিতে বস্তিতে চটপটি বিক্রি কইরা বেড়াস। আর সবচেয়ে বড় কথা হইছে তোর মতো ধান্দাবাজ দুনিয়াতে আর একটাও নাই। আমি এক্ষুনি সবকিছু যায় ম্যাডাম রে কইমু, তারপরে দেখি তোর এই ভাব কোথায় যায়। ওই জেনি, এটা কি কস? এটা কয় না বোন। তুই আমার মায়ের পেটের বোন না হইলো তুই আমার ধর্মের বোন। এসব কয় না বোন, যা তোরে কিছু টাকা পয়সা দিয়ে দিমনে। তোর কি মনে হয় আমি তোর মতো ফকিন্নির প্রোম্যাক্স কথাকার? ওই জেনি শুন, যাইস না বোন। আজকে সারাদিনে বৃষ্টি বিয়ের কাছে আসেনি, এই কারণে বিয়ের অনেকটা টেনশন হচ্ছিল। ও রুমের মধ্যে পাইচারি করছে আর ভাবছে। জেনি তো অবশ্যই সবকিছু বলে দিছে, এই জন্যই তো আমার জানেমান আজকে সারাদিন আমার কাছে আসেনি। বৃষ্টি আর বৃষ্টির পরিবারের কাছে জুতার বাড়ি খাওয়ার আগে আমার পালিয়ে যাওয়া উচিত। না, বউ রেখে পালাবো কেন? পালালে বউকে নিয়েই পালাবো। কিন্তু কথা হচ্ছে বৃষ্টি কি আমার সাথে যাবে? যাবে না কেন? অবশ্যই যাবে। আমি ওর স্বামী, আমার সাথে যেতেও বাধ্য। কিন্তু কথা হচ্ছে শ্বশুর শাশুড়িকে কিভাবে ম্যানেজ করব? তারা যদি জেনে যায় তাহলে কি হবে? আরে বিয়ে তো কিছু ভাবিস না তো, জানলে জানবে তো কি হয়েছে। হ্যাঁ আমি ধান্দাবাজ আর আমি গর্বিত এই জন্য। জানলে কি করবে? বড় জোর বাড়ি থেকে বের করে দিবে। দেখ তাতে কি সমস্যা? আমি আমার বউকে নিয়ে আবার বস্তিতে চলে যাব, আর সেখানে গিয়ে আবার চটপটি বিক্রি করব আর ধান্দাবাজি করব, আর তা দিয়ে আমরা জামাই বউ খুব সুখে শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু সমস্যা হলো বউকে ম্যানেজ করব কিভাবে? আরে চাপ নিস না তো, তোর বউ এমনি সহজ সরল, যা বুঝাবি বুঝে যাবে, কিন্তু একটু কষ্ট করতে হবে, এই আর কি। এর মধ্যে বৃষ্টি রুমে এসে খাটের উপরে মুখ গোমরা করে বসে থাকে। ধীর পায়ে বৃষ্টির কাছে গিয়ে নরম কণ্ঠে বলে, জানেমান আমি জানি তুমি অনেকটা কষ্ট পেয়েছ, আমি সত্যটা লুকিয়েছি এজন্য। আই এম সরি জান। সরি বলে এখন কি লাভ হবে? এই 7টা দিন যে মিস হয়ে গেল। তা দিন মিস হয়ে গেল মানে কি মিস হয়েছে জানেমান? আপনার হাতে চটপটি।
আপনি জানেন আমার চটপটি কত পছন্দ, আমি অনেক অনেক পছন্দ করি। আপনি বলবেন না আপনি চটপটিওয়ালা, তাহলে তো এই 7টা দিন মিস হতো না। আপনার হাতে প্রতিদিন চটপটি খেতাম। মানে এতে তোমার কোনো সমস্যা নেই যে আমি চটপটিওয়ালা? না, কিসের সমস্যা থাকবে? আমি তো আরো অনেক খুশি যে আমার হাজবেন্ড একজন চটপটিওয়ালা। তবে একটা সমস্যা আছে, অনেক বড় সমস্যা। কি সমস্যা জানেমান? আপনি কি রিলেশন করার মতো আর কোনো মেয়ে পান নাই? শেষমেশ আমার ঘরে কাজের বউয়ের সাথে আপনাকে রিলেশন করতে হলো। আমি এটা কিভাবে মেনে নেব যে আমার হাজবেন্ডের এক্স আমার বাসার কাজের বুয়া? আস্তাগফিরুল্লাহ জানেমান, ছি ছি, তুমি এসব কি বলতেছো? জেনিকে আমি আমার ছোট বোনের নজরে দেখি, ওর সাথে আমি রিলেশন করতে যাব কোন দুঃখে? তুমি জানো ছোটবেলা ওর মুখ দিয়ে লোল পড়তো আর নাক দিয়ে হিঙ্গুল পড়তো, মানে সরি সর্দি পড়তো। ছি 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 জানেমান, তুমি কি সব বলো? আমার নজর এতটাও খারাপ না যে আমি জেনির সাথে প্রেম করতে যাব। কিন্তু ও যে বললো, ও বললো আর তুমি বিশ্বাস করে নিলে। এই তোমার স্বামীর প্রতি বিশ্বাস, এই তোমার স্বামীর প্রতি ভক্তি ভালোবাসা? না, আমি বিশ্বাস করতে চাইনি, কিন্তু ও যেভাবে বললো, ও তো বলবেই, কারণ আমাদের মধ্যে এত ভালোবাসা দেখে তোর জ্বলে। আমি ওকে পছন্দ না করলে ও আমাকে পছন্দ করতো আমার হ্যান্ডসাম ফেসের জন্য। তোমার জামাইটা তো আর কম সুন্দর না, তোমার জামাই ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম। এই কথা ঠিক বলছেন, আপনি অসম্ভব সুন্দর। তোমার জামাই অসম্ভব সুন্দর, এজন্যই তো মেয়েরা তোমার মনে উল্টাপাল্টা কথা ঢুকিয়ে তোমার জামাইকে তোমার কাছ থেকে দূরে সরাতে চায়। আর তুমি বলদি ওদের কথা শুনে তোমার জামাইকে সন্দেহ করতেছো? না, আমি আপনাকে সন্দেহ করতেছি না, আর ভবিষ্যতে কখনো আপনাকে সন্দেহ করব না। সত্যি তো? হ্যাঁ সত্যি। আর আমি বলদি না? না, তুমি একদমই বলদি না, তুমি আমার জানের জান জানেমান। আচ্ছা যাই হোক জানেমান, জেনি কি তোমাকে আরো কিছু বলেছে? না, আর কিছু বলেনি। এর মানে আমার আসল পরিচয়টাই জানতে পারিনি। বীরে বেঁচে গেছস জানেমান। ওই জানেমান, ওই বউ শোনো না। কি হয়েছে, ডাকতেছেন কেন? একটু ঘুমাতে দেন না প্লিজ, কালকে সারা রাত একটু ঘুমাতে পারিনি। শোনো না, ওই বউ, বউ গো, কি হয়েছে বলুন। দেখো বাইরে তাকিয়ে। আমি এখন কোথাও তাকাতে পারবো না, প্লিজ একটু ঘুমাই। একটু তাকাও না, দেখো না কি সুন্দর বৃষ্টি পড়তেছে। তো কি হয়েছে? আমার এই বৃষ্টিকে নিয়ে ওই বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করতেছে। আমি এখন ভিজবো না, আমি ঘুমাবো। আপনি গিয়ে বৃষ্টিতে ভিজেন। এই বৃষ্টিকে ছাড়া ওই বৃষ্টিতে ভিজে মজা নেই। চলো না প্লিজ। ওই বউ শোনো না। কেন এরকম করতেছেন বলুন তো? তুমি তোমার স্বামীর কথা রাখবে না? আপনিও তো আপনার বউয়ের কথা রাখতেছেন না। বলতেছি ঘুম আসতেছে, বৃষ্টিতে ভিজে এসে তারপরে ঘুমাইও। আমি নিজে তোমাকে ঘুম পাড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে চলুন, আপনার জিদের কাছে তো সবসময় আমাকে হার মানতে হয়। থ্যাংক ইউ জানেমান। টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে, হৃদয়ের কথা বলি। এভাবে খুব সুন্দর করে বিয়ে আর বৃষ্টির সংসার জীবন কাটতে থাকে। বিয়ে এই কয়েকদিন অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন আগের মতো ওরকম ধান্দাবাজি করে না, তবে একদম ছাড়তে পারেনি। এই তো কিছুদিন আগে ট্রাফিক পুলিশ সেজে ড্রাইভারদের কাছ থেকে ধান্দাবাজি করে টাকা হাতিয়ে নেয়। এত বছরের অভ্যাস এত সহজে তো আর ঠিক করা যায় না। তবেও আপ্রাণ চেষ্টা করছে নিজেকে শুধরানোর। যাই হোক, বি রুমে বসে মোবাইলে গেম খেলছিল, তখন বৃষ্টি বিয়ের কাছে এসে বিয়ের গলা জড়িয়ে ধরে বলে, একটা কথা বলার ছিল। জানেমান বলো। আপনার শ্বশুর শাশুড়ি নানা নানি হতে যাচ্ছে। ও আচ্ছা, মানে আমার শ্বশুর শাশুড়ি নানা নানি হতে যাচ্ছে, এর মানে কি আমি বাবা হতে যাচ্ছি? হ্যাঁ। ও সত্যি জানেমান? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, মানে এত তাড়াতাড়ি আমি বাবা হতে যাচ্ছি। কিন্তু আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। অনুরোধ বলতেছো কেন জানেমান? তুমি আমাকে আদেশ করো। কি বলো? আপনি যেসব কাজকর্ম করেন ওগুলো বাদ দিয়ে দেন প্লিজ। আমি যে কাজকর্ম করতেছি, মানে কি কাজকর্ম করতেছি যে বাদ দিতে হবে? ওই যে ধান্দাবাজি করা। তো তুমি কি সব বলতেছো? তুমি কি করে জানলে? আপনি আমার স্বামী, আমি আপনার সম্পর্কে জানবো না? তুমি যে আমার ব্যাপারে এসব জানো কখনো তো বলনি, কারণ আমার প্রয়োজন হয়নি। আপনি যাই করেন না কেন, আপনি আমার স্বামী, আপনাকে সবসময় সম্মান করতে হবে। কিন্তু এখন আমি আপনার স্ত্রী হওয়ার পাশাপাশি আপনার সন্তানের মা হতে চলেছি। আর একজন মা হিসেবে আমি আমার সন্তানের কখনোই অমঙ্গল চাই না। চাই না সে মানসিকভাবে ভেঙে পড়ুক যখন সে জানতে পারবে তার বাবা প্রতারক। কি সব বারবার প্রতারক প্রতারক বলতেছো? আমি কোনো প্রতারক নই। আর সবচেয়ে বড় কথা, এগুলো আমি অনেক আগে করতাম, তাও টুকটাক। এখন এসব ছেড়ে দিছি আমি। মিথ্যে কথা কেন বলেন? কিছুদিন আগেই তো আপনি পাশের বাসার আঙ্কেলের কাছ থেকে ইলেকট্রিশিয়ান সেজে টাকা নিয়েছেন। তুমি এত কিছু কিভাবে জানো? আমি আপনাকে ভালোবাসি ভি, আর যাকে ভালোবাসি তার সম্পর্কে জানবো না? জানেমান, বিশ্বাস করো আমিও তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, তাই প্লিজ এসব ছেড়ে দেন। জানেন, আমি যখন জেনির কাছ থেকে শুনেছিলাম যে আপনি একজন চটপটিওয়ালা, তখন আমার একদমই কষ্ট লাগেনি, আমার অনেক ভালো লেগেছে। সত্যি বলছি, অনেক ভালো লেগেছিল।
কিন্তু যখন ধীরে ধীরে জানতে পারলাম যে আপনি একজন ধান্দাবাজ, প্রতারক, মানুষকে ঠকিয়ে বেড়ান, তখন অনেক কষ্ট হয়েছিল, অনেক। কিন্তু আমি আপনাকে বুঝতে দিই নাই, আর আপনার প্রতি এতটুকু ভালোবাসা কমেনি। আসলে ভালোবাসার মানুষ যেমনই হোক না কেন, তাকে কখনোই খারাপ চোখে দেখা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আমার স্বামী, আপনাকে আমি কি করে খারাপ চোখে দেখবো বলেন? হ্যাঁ আমি জানি আমি অনেকটা বোকা টাইপের মেয়ে, কিন্তু বোকা হলেও আমার তো কষ্ট হয় ভি। প্লিজ এসব ছেড়ে দেন। আমি চাই না আমার সন্তান দুনিয়াতে এসে জানতে পারুক যে তার বাবা মানুষকে ঠকিয়ে বেড়ায়। প্লিজ ভি, এসব ছেড়ে দেন না। জানেমান আমি এগুলো সত্যি সত্যি ছেড়ে দেব, আর আমি এগুলো ছেড়ে দেওয়ার জন্য অনেক চেষ্টাও করতেছি, বিশ্বাস করো। ছোটবেলার অভ্যাস তো, তাই সহজে ছাড়তে পারছি না। আসলে আমি তো তোমাদের মতো এত সুস্থ পরিবেশে বড় হয়ে উঠিনি। অভাব, অনটন, ধোঁকা, মারামারি, হানাহানি, গালাগালি, এইসব পরিবেশে আমি বড় হয়েছি। তাই আর আমি শিক্ষিত, ভদ্র, সৎ হয়ে উঠতে পারিনি। তবে আমি চেষ্টা করব, বিশ্বাস করো। আমি আপ্রাণ চেষ্টা করবো এসব থেকে বের হয়ে আসার। আমি কখনোই চাইবো না আমার সন্তান আমার মতো হোক। আমি ভালো হয়ে যাবো জানেমান। শুধু তুমি সারা জীবন আমার সঙ্গে থাকো। প্লিজ আমাকে ছেড়ে কখনো যেও না, কারণ তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। আমি কখনো আপনাকে ছেড়ে যাব না ভি। খুব ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি জান। ভি, জিন, রোজ, বৃষ্টি ওরা সবাই মিলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। এর মধ্যে ভি বৃষ্টির ছেলের স্কুলের টিচার আসে। এসে জিনকে উদ্দেশ্য করে সালাম দিয়ে বলে, আপনাকে সুস্থ দেখে খুব ভালো লাগলো। আপনার অপারেশনটা মনে হয় খুব ভালোই হয়েছে। 1 সপ্তাহের মধ্যে কি টনক হয়ে গেছেন? হ্যাঁ। কি অপারেশন? কার অপারেশন? আপনার? আমার? আমার আবার কিসের অপারেশন? কিডনির অপারেশন। কিডনির অপারেশন মানে? আমার কিডনি সম্পূর্ণ সুস্থ আছে, কিসের কিডনি অপারেশন করব আবার? আপনার 2টা কিডনি ড্যামেজ হয়ে যায়নি? না, কখনোই না। কিসব আলতু ফালতু কথা বলতেছেন? কিন্তু আপনার নাতি তো বললো আপনার 2টা কিডনি নাকি ড্যামেজ হয়ে গেছে। এই জন্য আমরা সবাই চাঁদা তুলে তারপর আপনার নাতিকে টাকা দিলাম। আচ্ছা বুঝলাম, আমার নাতি আপনাদেরকে বলছে যে আমার কিডনি অপারেশন হবে, কিন্তু আপনারা চাঁদা তুলে দিচ্ছেন কেন? আমার কি টাকা পয়সা কম আছে যে আমার অপারেশন চাঁদা তুলে করাতে হবে? না, আপনার টাকা পয়সা কম নেই, কিন্তু আপনি নাকি কিছুদিন আগে মেয়ে কেলেঙ্কারিতে ফেসে গিয়ে সবকিছু হারিয়ে ফেলেছেন, আর কয়েকদিন পরে নাকি এই বাড়িটাও হারাতে হবে আপনাকে। কি? এসব ফালতু মার্কা কথা আপনাকে কে বলেছে? আপনার নাতিই বলেছে। স্যার আপনি এসব কি বলছেন? আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে আপনাকে এসব কথা কেন বলতে যাবে? কারণ এটা আপনার ছেলে, এজন্য। জিমিন, জিমিন কোথায় তুই? এদিকে আয়। বৃষ্টির ডাক শুনে জিমিন ধীর পায়ে ওদের সামনে এসে বলে, আসসালামু আলাইকুম আম্মু, আসসালামু আলাইকুম আব্বু, আসসালামু আলাইকুম নানা, আসসালামু আলাইকুম নানু, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ আল্লাহ, হাঁপিয়ে গেছি। তুই তোর স্যারকে কি বলছস? তোর নানার কিডনির অপারেশন হয়েছে, এই জন্য তুই স্কুল থেকে চাঁদা তুলে টাকা এনেছিস? আসলে হয়েছে কি আম্মু, ওই যে আমাদের দারোয়ান আঙ্কেল আছে না, তার মেয়ের জামাই ফুপার অপারেশন, তো তাদের কাছে তো তেমন টাকা নেই, আর তোমাদের বললে তো তোমরা দিবে কিনা আমি সেটা শিওর জানি না। এই জন্য স্যারকে মিথ্যে কথা বলে টাকা তুলে এনে তাকে দিয়েছিলাম। আবার আরেকটা মিথ্যে কথা বলতেছস? থাপ্পড় চিনস? নানু আমি ছোট মানুষ, আমি না হয় একটা ভুল করেই ফেলেছি। ছোট মানুষেরা কি তেমন কিছু বুঝে বলো? বুঝলে তো আর ভুল করে না, তাই বলে আম্মু সবার সামনে আমাকে এভাবে অপমান করতে পারে না। বদের হাড্ডির বাচ্চা, আজকে তোর একদিন কি আমার একদিন। নানু প্লিজ আমাকে বাঁচাও, আম্মু মেরে ফেলবে। কি হচ্ছে কি বৃষ্টি? থাম। আর আপনাকেও বলি স্যার, এতটুকু বাচ্চা বললো আর আপনি বিশ্বাস করে নিলেন। আপনার কি বিবেক বুদ্ধি নেই? এই কথা বলে রোজ জিমিনকে নিয়ে চলে যায়। এত বড় লোকের ছেলে হয়েও কিভাবে এত বড় ধান্দাবাজি করে বাবা। দেখুন স্যার, আমার নাতি হয়তো একটা ভুল করেছে, কিন্তু তাই বলে আপনি তাকে ধান্দাবাজ বলতে পারেন না। আপনাদের কাছ থেকে যত টাকা নিয়েছে আমি ফেরত দিয়ে দেব। এখানে বসে কি ভাবছেন আপনি? ভাবছি ছেলেকে এত সুস্থ পরিবেশে বড় করে কি লাভ হলো? সেই তো আমার মতো ধান্দাবাজি হলো। এই ছেলের জন্য নিজেকে এত কষ্ট করে শুধরিয়েছি, আর সেই ছেলে কিনা অবশেষে ধান্দাবাজি হলো। আজকে আমার 2টা জানেমানের বার্থডে। দোয়া করি আমার এই 2টা জানেমান অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। হ্যাপি বার্থডে ফারহানা, and happy birthday Mahi. Many many happy returns of the day, and thank you so much for always supporting me. Love you everyone.